আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওটা হবে হচ্ছে অন কার মেইনটেনেন্স পার্ট 2। সো যারা পার্ট 1টা দেখে আসেননি আমি তাদেরকে বলবো যে সেটা দেখে আসেন, আমি টপ রাইটে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আজকের ভিডিওটা অনেক বড় হবে বিকজ আমরা গাড়ির মেইনটেনেন্সের সব টপিক নিয়ে ডিসকাস করব। সো আপনারা চাইলে চা কফি নিয়ে আপনারা বসেন বিকজ ভিডিওটা অনেক লম্বা হবে। হ্যাঁ, সো লেটস গেট রাইট ইনটু ইট। আচ্ছা, সো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে। আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে ইঞ্জিন অয়েল কিভাবে চেক করে অ্যান্ড এইটা একটা মিনিমাম আর ম্যাক্সিমাম মার্ক থাকে, রাইট? সো আমরা এখন জানবো যে ইঞ্জিন অয়েলের কীরকম কয়টা টাইপ হয়। সো ইঞ্জিন অয়েল মেইনলি 3 টাইপসের হয়। সো আমরা মেইনলি সিনথেটিক বা ফুল সিনথেটিক যেটা নামে আমরা সেটা নিয়ে কথা বলবো। মেইনলি 3 টাইপ যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা কনভেনশনাল হয় বা মিনারেল যেটাকে বলে মিনারেল অয়েল, একটা হচ্ছে সেমি সিনথেটিক, একটা হচ্ছে ফুল সিনথেটিক। সো এখন যেহেতু ফুল সিনথেটিক অ্যাভেলেবল থাকে, আমরা সবাই যেসব গাড়ি কিনে বা যেসব গাড়ি চলে রাস্তায় ম্যাক্সিমামই ফুল সিনথেটিকই ইউজ করে। সো আমরা ফুল সিনথেটিকটা নিয়ে বেশি ডিসকাস করবো। হ্যাঁ, আচ্ছা, ফুল সিনথেটিক আর সেমি সিনথেটিক যদি কেউ ভাবেন ইন্টারচেঞ্জ করতে বা লাইক সেমি সিনথেটিকটা ইউজ করবেন ফুল সিনথেটিকের জায়গায়, বিকজ ফুল সিনথেটিকটা একটু এক্সপেন্সিভ হয়। জাস্ট দ্য ডিফারেন্স হচ্ছে আপনি ফুল সিনথেটিক যত কিলোমিটার পর চেঞ্জ করার কথা, লেটস সে 4000 কিলোমিটারে, আপনি সেমি সিনথেটিক নিলে আর একটু আগে চেঞ্জ করতে হবে, লাইক 3000 বা 2000 কিলোমিটার পর চেঞ্জ করতে হবে। সো অ্যাকচুয়ালি প্রাইস ডিফারেন্সটার জন্য নর্মালি ফুল সিনথেটিকই রেকমেন্ড করা হয়, যাতে আপনারা ওই এক্সট্রা কিলোমিটারটা ইউজ করে খুব বেশি না, 500-600 টাকার মতো বেশি পড়ে, 500-1000 টাকা। আচ্ছা, সো এখন ফুল সিনথেটিকের মধ্যে আপনার কিছু টাইপস থাকে, যেমন হচ্ছে আপনার বোতলের গায়ে দেখবেন যে কিছু সার্টিফিকেশন লেখা থাকে। হ্যাঁ, এখন যেই সব গাড়ির জন্য স্পেসিফিক্যালি টার্বোচার্জ বা গ্যাসোলিন ডিরেক্ট ইনজেক্টেড আছে বা জিডিআই আসছে, সেসব গাড়ির জন্য ম্যান্ডেটরি GF6A অয়েলটা ইউজ করা উচিত। আর যেসব গাড়িতে এরকম টার্বোচার্জ নাই, মানে যেরকম টয়োটার যে গাড়িগুলো আর কি, সেই গাড়িগুলোর জন্য আপনি GF6A না ইউজ করলেও পারেন। বাট যেহেতু GF6A এখন অলমোস্ট স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে, সবাই এটা ইউজ করে, সো আপনি এটা যদি ইউজ করেন তাহলে সমস্যা নাই। হ্যাঁ, বাট টার্বোচার্জ ইঞ্জিনগুলোর জন্য অবশ্যই GF6A ইউজ করতে হবে যদি না আপনারা ডেটোনেশন বা নকিংয়ের শিকার না হতে চান। হ্যাঁ, সো এবার আসি ইঞ্জিন অয়েল গ্রেড নিয়ে। সো প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের গায়ে দেখবেন একটা গ্রেড লেখা থাকে, যেমন 5W30, 0W20। হ্যাঁ, এই গ্রেডটা হচ্ছে একটা, এই নাম্বার দুইটা দিয়ে মেইনলি বোঝায় যে আপনার শীত মানে কত কম ডিগ্রি সেলসিয়াস আর কত মানে বেশি ডিগ্রি সেলসিয়াসে আপনার হচ্ছে অয়েলটা প্রপারলি কাজ করবে। এখন 5W30 ডাজ নট মিন যে 5 ডিগ্রি সেলসিয়াস আর 30 ডিগ্রি সেলসিয়াস এটা বেটার কাজ করবে। এটার একটা চার্ট আছে, আপনারা চাইলে আলাদা গুগলে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে এখানে একটা গ্রাফ দেখাচ্ছি যেটা দিয়ে হচ্ছে একটা প্রপার এক্সপ্লেনেশন দেয় যে ফর এক্সাম্পল আপনার গাড়ির জন্য যদি রেকমেন্ডেড থাকে যে 5W30 ইঞ্জিন অয়েল ইউজ করতে, বাংলাদেশে অনেকে বলে কি যে যেহেতু গরম টেম্পারেচার বা যেহেতু আবহাওয়া একটু ওয়ার্ম, এই জন্য হচ্ছে 5W40 বা 10W30 ইউজ করতে। বাট জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একদমই সেরকম না। এই যে গ্রাফটা দিছে এখানে, আপনাদের এই ভিডিওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সপ্লেনের একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওটা টপ রাইটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওটা পুরোপুরি দেখে আসতে পারেন, ওখানে অনেক ভালোভাবে এক্সপ্লেন করছে। সো বেসিক্যালি আপনি যদি ইঞ্জিন অয়েল গ্রেড চেঞ্জ করেন, আপনার অ্যাকচুয়ালি কোনো বেনিফিটই পাচ্ছেন না, উল্টা আপনার ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে আর হচ্ছে আপনার তেমন কোনো অ্যাকচুয়ালি কোনো আহামরি বেনিফিট পাবেন না। হ্যাঁ, ম্যানুফ্যাকচার থেকে যেটাই রেকমেন্ডেড করা থাকে অবশ্যই ট্রাই করবেন সেটাই ইউজ করার। অনেকে একটা জিনিস বলে যে যদি আপনার ইঞ্জিনে ধরেন কোনো টাইপ অফ লিক থাকে, ফর এক্সাম্পল যদি হেড গ্যাসকেটে লিক থাকে, তখন দেখবেন যে আপনার ইঞ্জিন অয়েল কনজিউম করে আস্তে আস্তে, রাইট? তখন মানুষজন একটা থিকার অয়েলে কনভার্ট করে, যেমন 5W30 থেকে তারা 20W50-তে কনভার্ট করে, যেটা অনেক বেশি থিক। সো তখন দেখা যায় যে ওভাবে কনজিউম হয় না। বাট যারা 20W50-তে শিফট করবেন তারা একটা জিনিস খেয়াল করবেন, গাড়ি আগের থেকে অনেক বেশি ফুয়েল কনজিউম করবে, গাড়ি শীতকালে স্টার্ট দিলে অনেক মানে জার্ক করবে, অ্যান্ড গাড়ি যখন কোল্ড থাকবে মানে ইঞ্জিন যখন কোল্ড থাকবে তখন দেখবেন যে গাড়ি প্রপারলি যাইতেও চাইতেছে না। সো অ্যাকচুয়ালি স্টিক টু ইউর রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল, অ্যান্ড আপনার গাড়ির জন্য যদি ইঞ্জিন অয়েল কোনটা সেটা জানতে হয়, আপনি জাস্ট গুগল করলে আপনাদের ইয়ার আর মডেল দিয়ে যদি গুগল করেন, লেটস সে 2005 টয়োটা করোলা যেটা হচ্ছে 1500 সিসির ইঞ্জিন নিয়ে আসছে, সেটার জন্য সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কোন ইঞ্জিন অয়েলটা রেকমেন্ডেড। এখন আসি ইঞ্জিন অয়েলের অথেন্টিক প্রোডাক্ট কোত্থেকে পাবেন। কারেন্টলি বাংলাদেশে যারা ইঞ্জিন অয়েল ইম্পোর্ট করে, আমি যদি দুইটা মেজর ব্র্যান্ডের কথা বলি, একটা হচ্ছে মোবিল ওয়ান আর একটা হচ্ছে যেটা হচ্ছে MGBL হচ্ছে আপনার ইম্পোর্ট করে, আর একটা হচ্ছে আপনার শেল। এখন শেলেরটা হচ্ছে র্যাঙ্কস ইম্পোর্ট করে। সো আপনারা ইদার শেলের ইঞ্জিন অয়েলটা যেহেতু মোবিল ওয়ানের থেকে একটু কমে পাওয়া যায়, ইটস নট বিকজ শেলেরটা খারাপ, শেলেরটা উল্টা কিছু দিকে বেটার। অ্যাকচুয়ালি এরকম বেটার খারাপের তেমন সাইন্টিফিক্যালি কোনো রিলেশন নাই, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি সেটা কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। বাট মোবিল ওয়ান যেহেতু অনেক দিন ধরে মার্কেটে আছে, তাদের ওই নামটার জন্য তারা এক্সট্রা একটা প্রিমিয়াম চার্জ করতেছে।
সো ফর এক্সাম্পল 5W30 ইঞ্জিন অয়েল যেটা ফুল সিনথেটিক, যেটা GF6A সার্টিফাইড, সেটা যদি আপনারা শেল থেকে নেন সেটা আপনার অ্যারাউন্ড 5200 টাকার মতো পড়বে, বা এখন মনে হয় 4900 টাকা হয়েছে। আর মোবিল ওয়ানারটা নিলে সেটা 6800 টাকার মতো পড়বে, হ্যাঁ অলমোস্ট 6900 টাকা। সো এই জন্য আমি রেকমেন্ড করি অলওয়েজ শেলেরটা নেবেন। এখন কোথা থেকে নেবেন, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। আপনারা অথেন্টিক ইঞ্জিন অয়েল অ্যান্ড বিভিন্ন পার্টস যদি নিতে চান তাহলে ইদার আপনারা জাপান পার্টস থেকে নিতে পারেন, জাপান পার্টস বিডি। সেটা আপনারা যদি গুগল ম্যাপসে সার্চ করেন তাহলে ওনাদের শপ পেয়ে যাবেন, বা গুগলে সার্চ করলেও তাদের অনলাইন শপটা পেয়ে যাবেন। এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, বাট যেহেতু আমি ওনাদের থেকে নিছি অ্যান্ড ওইখানে হচ্ছে আপনারা দেখবেন যে শেলের বোতলে হচ্ছে আপনার র্যাঙ্কস পেট্রোলিয়ামের একটা কিউআর কোড থাকে, যেটা আপনি প্লে স্টোর থেকে যদি শেল দিয়ে সার্চ করেন একটা অ্যাপ, দেন আপনার ওই র্যাঙ্কসের ওই দেখবেন যে র্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেডের একটা অ্যাপ বানানো আছে, সেখান থেকে আপনি কিউআর কোডটা স্ক্যান করলে দেন এক্স্যাক্ট দেখাবে যে হ্যাঁ দিস ইজ দ্য অথেন্টিক ওয়ান। সো আপনারা ইদার জাপান পার্টস থেকে এইসব জিনিস পারচেস করতে পারেন, অথবা আপনারা চাইলে কোনো একটা রেপিউটেডেড ওয়ার্কশপ যেমন মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ, বা যারা অনেক বড় বড় ওয়ার্কশপ আছে যারা ম্যানুফ্যাকচারদের সাথে ডিরেক্ট কাজ করে, ওদের থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে, তাদের সাথে আপনি তাদের থেকে নিতে পারেন। বাট যেহেতু আপনি জাপান পার্টস একদম অ্যাভেলেবল পাবেন চোখের সামনে সব, সো আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি জাপান পার্টস থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, যেটার কথা বলতেছিলাম অ্যাবাউট দ্য সার্টিফিকেশন, যে GF6A বা বিএ নেবেন কিনা। আপনার ইঞ্জিন যদি স্পেসিফিক্যালি টার্বো চার্জ না হয় তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, আপনি জাস্ট 5W30 ফুল সিনথেটিক ইউজ করলেই হবে। সেটা আপনার GF5 হইলেও সমস্যা নেই, GF6A হইলেও সমস্যা নেই। বাট যদি আপনার ইঞ্জিন টার্বো চার্জড হয় স্পেসিফিক্যালি, বা গ্যাসোলিন ডিরেক্ট ইনজেক্টেড হয়, যেমন হন্ডা CR-V, হন্ডা সিভিক, হন্ডা অ্যাকর্ড, এই গাড়িগুলো যদি হয়, তখন আপনার GF6A ম্যান্ডেটরি ইউজ করতে হবে। বিকজ GF6A সার্টিফাইড ইঞ্জিন অয়েলসগুলো হচ্ছে আপনার এই ডেটোনেশন যেটা হয়, যে আপনার যেহেতু ডিরেক্ট ইনজেক্টেড আর টার্বো চার্জের জন্য আপনার সিলিন্ডারের মধ্যে প্রেশার অনেক বেড়ে যায়, সো সেইটার জন্য ডেটোনেশনটা যেন না হয় সেই জন্য ওই অয়েলসগুলোতে ওই অ্যাডিটিভসগুলো একটু এক্সট্রা দেওয়া আছে। হ্যাঁ, সো এই জন্য ওই গাড়িগুলোতে স্পেসিফিক্যালি GF6 রেকমেন্ডেড ইউজ করা উচিত। আচ্ছা, এখন একটা টপিক আছে, সেটা হচ্ছে অনেকে যারা গাড়ি কিনেন, লেটস সে একটু পুরানো মডেল 2005-06 কোনো টয়োটা করোলা বা প্রিমিও যাই কিনেন, তো তাদের দেখা যায় অনেক হচ্ছে বাংলাদেশে যে মেনটেন্যান্স অ্যাফোর্ড করতে পারেন না। অলরাইট ফাইন, এখন 5W30 যেহেতু অনেক ডিম্যান্ডিং একটা ইঞ্জিন অয়েল, বিকজ বাংলাদেশে ম্যাক্সিমাম অলমোস্ট 90% গাড়িতে 5W30 ইঞ্জিন অয়েল লাগে। তো দেখা যায় যে 5W30 ফুল সিনথেটিক নিলে আপনার হচ্ছে এটা অ্যারাউন্ড 4900 থেকে 5000 টাকার মতো পড়তেছে যদি আপনি শেলেরটা নেন। হ্যাঁ, আর হচ্ছে যদি আপনি চাইলে সেই গাড়িতে 10W30 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনি যদি শেলেরই 3W30 নেন তখন হচ্ছে আপনার সেটা কমে অ্যারাউন্ড 3400 না 3600 এরকম একটা রেঞ্জের মধ্যে চলে আসে। হ্যাঁ, সো হ্যাঁ আপনারা ইউজ করতে পারেন, বাট এটা একটু মাইন্ডে রাখবেন যে ফুয়েল এফিসিয়েন্সি একটু কমে যাবে আগের থেকে, অ্যান্ড কোল্ড স্টার্টসে খুব একটা বেশি ডিফারেন্স হবে না, বিকজ আপনি জাস্ট এক গ্রেড নিচে নামতেছেন, রাইট। বাট আপনি যদি 5W30 থেকে ডাইরেক্ট 20W50-তে চান, যেটা একটা ট্রাকের ইঞ্জিন অয়েল, তাইলে হ্যাঁ আপনার গাড়ির পারফরমেন্স অনেক 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 কমে যাবে, অ্যান্ড আপনি ইঞ্জিনিয়ারও অনেক অনেক হতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ইন্টারভালটা। বাংলাদেশে ঢাকায় যেরকম গাড়ি চলে, রাইট, যে সারাক্ষণ জ্যাম ঢালা লাগে, সেই অনুযায়ী আপনারা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলে প্রত্যেক 4000 কিলোমিটারে আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। এখন 4000 কিলোমিটার কেমনে কী করবেন, আপনার প্রতি মেনটেন্যান্সের মানে রেগুলার মেনটেন্যান্স বলতে যে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এগুলো সব একসাথে চেঞ্জ করবেন, ইঞ্জিন অয়েল ফিল্টার সহ। সো এগুলো যখন চেঞ্জ করবেন তখন গাড়ির মধ্যে দেখবেন প্রত্যেকটা গাড়িরই একটা ট্রিপ এ আর ট্রিপ বি নামে দুইটা ট্রিপ থাকে। হ্যাঁ, যে আপনার কিলোমিটার আপনি দেখার জন্য আপনি ইদার ট্রিপ এটাকে বা ট্রিপ বিটাকে, যেটা আপনার সুবিধা হয় মেনটেন্যান্সের জন্য ফিক্সড রাখবেন। সো আপনি প্রত্যেক রেগুলার মেনটেন্যান্স যখন শেষ করবেন তখন ওইটা রিসেট দিয়ে দিবেন। সো ওইখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে আপনার কত কিলোমিটার আপনি চলতেছেন, রাইট। দেন নেক্সট 4000 কিলোমিটার পর যখন আবার সার্ভিস করবেন তখন আপনি আবার ওইটা রিসেট দিয়ে দিবেন। অ্যান্ড হাইব্রিডের কথা যদি বলি, হাইব্রিড জন্য হচ্ছে আরেকটু এক্সটেন্ড করতে পারবেন, 4000-এ না যে আপনি 6000 কিলোমিটার পর আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আপনাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো 4000 কিলোমিটার পর, বাট আপনাদের সবারই উচিত যে কিছুদিন পরপর, লেটসে মাসে একবার হইলেও আপনাদের ইঞ্জিন অয়েলের ডিপস্টিকটা বের করে চেক করা যে ইঞ্জিন অয়েলের লেভেলটা ঠিক মতো আছে কিনা। যদি ইঞ্জিন অয়েলের লেভেল নর্মাল থেকে নিচে নামে, লাইক কমে যায়, তার মানে বুঝবেন যে আপনি ইঞ্জিন অয়েল কনজিউম করতেছে, ইদার আপনার হেড গ্যাসকেট নষ্ট হয়েছে, না হলে আপনার অন্য কোনো লিক বা কোনো কিছু হয়েছে। আর যদি ইঞ্জিন অয়েল কমার থেকে ইঞ্জিন অয়েল উল্টা বাড়ে, তখন বুঝবেন যে আপনি যে ফুয়েল নিচ্ছেন, যে ফুয়েল স্টেশন থেকে আপনি ফুয়েল নিচ্ছেন, সেই ফুয়েলটা এত পরিমাণে খারাপ যে সেটাতে এত পরিমাণে ওয়াটার কনডেনসেশন হয় যে সেই পানিটা আপনার ইঞ্জিন অয়েলের সাথে যে মিক্স হইতে ওইটার কোয়ান্টিটি বাড়ায় দিচ্ছে। ইঞ্জিন অয়েলের ডাইলিউশন রেশিও মাত্র 2% অ্যাকসেপ্টেবল। সো আপনি যদি নোটিসেবল ইনক্রিজ দেখেন যে আপনার ইঞ্জিন অয়েল বেড়ে যাচ্ছে, আপনার তখনই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা উচিত, আর ওই ফুয়েল স্টেশন থেকে না নিয়ে অন্য ফুয়েল স্টেশন থেকে তেল নেওয়া উচিত।
আমাকে যদি আস্ক করেন ভালো ফুয়েল স্টেশন কোনটা, আমি কারেন্টলি বলতে পারবো ক্লিন ফুয়েল স্টেশন আর হচ্ছে মাটি কাটাতে যে সুমাত্রা ফুয়েল স্টেশন আছে, দিজ আর সাম অফ দ্য গুড ওয়ান্স। আমি এখান থেকে ডেইলি নিই। সো ফুয়েলের টপিকে আমরা পরে আসবো আবার, হ্যাঁ। আচ্ছা, সো এখন আসি ট্রান্সমিশন ফ্লুইডের কথা। সো আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে ইঞ্জিন অয়েলের যে একটা ডিপস্টিক থাকে সেখানে একটা মিনিমাম আর ম্যাক্সিমাম অয়েল লেভেলে একটা মার্কিং থাকে, রাইট? এখন কিছু গাড়িতে দেখবেন যেখানে অটোমেটিক ট্রান্সমিশন আছে, কিছু গাড়িতে ট্রান্সমিশনের জন্য একটা ডিপস্টিক থাকে, সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের সামনে ঠিক রাইট সাইডের দিকে থাকবে। খুবই কম অ্যামাউন্ট অফ গাড়িতে, বিকজ এখন ম্যাক্সিমাম গাড়ি যেসব এখন বের হয় সবগুলো একটা সিল্ড ট্রান্সমিশন সিস্টেম আসে। সো ওইখানে আপনার কোনো ডিপস্টিক থাকে না, ওটা আপনার কোনো দেখারও কোনো ওয়ে নাই যেটা মিনিমাম আছে না বেশি আছে না, ফ্লুইডের কালারটা চেঞ্জ হয়েছে নাকি না, কিচ্ছু দেখার কোনো ওয়ে নাই, হ্যাঁ। তো এখন ধরেন আপনাদের ওনার্স ম্যানুয়ালে লেখা আছে যে ট্রান্সমিশন ফ্লুইড 60,000 কিলোমিটার পর চেঞ্জ করতে, রাইট? এখন 60,000 কিলোমিটার লিখা থাকলেও আমরা যেহেতু ঢাকা শহরে বাস করি যেখানে আমাদের ম্যাক্সিমাম টাইমে গাড়ির জ্যামে বসে থাকে, রাইট? সো এই জন্য আপনাদের কিন্তু এইটা আর একটু আর্লি চেঞ্জ করতে হবে। আমি আপনাকে একটা এক্সেল ফাইলের শিট এখন দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে লেটস সে এটা হচ্ছে আমাদের যে হন্ডা বিআরভি আছে সেখানে যেই মানে ইন্টারভেলে লেখা থাকে তার থেকে কিছুটা আগাই নিয়ে আমি মেইনটেনেন্সের স্কেজুলটা করছি। সো 60,000 লেখা থাকলে দেখা যাচ্ছে আমি 45,000-এ চেঞ্জ করতেছি। দ্যাটস বিকজ গাড়ি বাংলাদেশে ঢাকায় যেহেতু ম্যাক্সিমাম অফ দ্য টাইম জ্যামে বসে থাকে, সো ওভাবে কিন্তু আপনার কিলোমিটার ওভাবে চালানো হচ্ছে না। আচ্ছা, এখন যদি আপনার ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ না করেন, হোয়াট উইল এন্ড আপ হ্যাপেনিং ইজ আফটার এ ওয়াইল, লাইক 10 বছর পর আপনার গাড়ির ট্রান্সমিশন স্লিপ করা শুরু করবে। মানে হচ্ছে আপনি অ্যাক্সেলারেশন দিবেন বাট দেখবেন যে গাড়ি আগে যেরকম মানে স্পিড নিত এখন ওভাবে অ্যাক্সেলারেট করতে পারতেছে না। দ্যাটস বিকজ আপনার গাড়ির ট্রান্সমিশনটা স্লিপ করতেছে, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে লেটস সে কেউ আপনার 60,000 একটা ইন্টারভাল আর হচ্ছে 120,000 কিলোমিটার একটা ইন্টারভাল, বাট আপনার 80,000 কিলোমিটার পার হয়ে গেছে বাট আপনি ট্রান্সমিশন ফ্লুইড একবারও চেঞ্জ করেন নাই। সেই ক্ষেত্রে ডু নট চেঞ্জ ইউর ট্রান্সমিশন ফ্লুইড, বিকজ তখন যেটা হবে যে আপনার ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে মধ্যে যে ছোটো ছোটো লেটস সে অয়েলটা যে পরিমাণ ঠিক হয়ে গেছে, রাইট, এবং ছোটো ছোটো মেটাল যে পার্টিকেলসগুলো আস্তে আস্তে ব্রেক অফ হয়েছে খুবই স্লাইট অ্যামাউন্ট, সেগুলোর কারণেই কিন্তু আপনার গাড়ি এখনও চলতেছে। এখন হঠাৎ করে যদি আপনি 80,000 বা 100,000 কিলোমিটার পরে ডিসাইড করেন যে না অনেক দিন আমার ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ হয় না তাই এখন আমি চেঞ্জ করি, আপনি যখন পুরোটা ড্রেন আউট করে নতুন ফ্লুইড ঢালবেন, হোয়াট উইল এন্ড আপ হ্যাপেনিং ইজ যে ওই গ্রেইন আর পার্টিকেলগুলো যেহেতু বের হয়ে গেছে পুরাটা, এতক্ষণ কিন্তু ওইটার কারণেই ও একটা প্রপার ফ্রিকশন নিয়ে একটা গ্রিপ পাচ্ছিল, রাইট? এখন যেহেতু ওটা বের হয়ে গেছে হঠাৎ করে, তখন দেখবেন যে আপনার ট্রান্সমিশন স্লিপ করা শুরু করছে। সো কেউ যদি এতটাই ইগনোর করে থাকেন দেন ডু নট চেঞ্জ ইউর ট্রান্সমিশন ফ্লুইড। তখন আপনার যেটা করা যায় সেটা হচ্ছে আপনি জাস্ট যেভাবে আছে ওভাবেই চালাতে থাকবেন, অ্যান্ড একটা পয়েন্টে ট্রান্সমিশন দেখবেন যে খুবই বাজেভাবে স্লিপ করা শুরু করছে, এটা আসলে কিছু করার নেই। বাট যদি আপনি রেগুলার মেনটেন্যান্স অনুযায়ী আপনি চেঞ্জ করতে থাকেন এভরি 40 to 45,000 কিলোমিটার, তখন দেখবেন যে আপনার গাড়ির যে ট্রান্সমিশন সেটা আপনার গাড়ির ইঞ্জিনকেও আউটলাস্ট করে ফেলবে, কোনো সমস্যাই হবে না। ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে মেইনলি দুই টাইপের হয়, একটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন, একটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন। এখন ম্যানুয়াল তো আমরা সবাই চিনি, একটা স্টিক শিফট থাকে সেখানে ম্যানুয়ালি সবাই চালায়, বাট ম্যানুয়াল গাড়ি এখন তো একদমই অ্যাভেলেবল না। সো ম্যানুয়াল বাদে যেই ট্রান্সমিশন আছে সেটা হচ্ছে অটোমেটিকের মধ্যে মানে 1000টা টাইপস আছে, তার মধ্যে সবথেকে কমন যেগুলো সেটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন, তারপর হচ্ছে আপনার সিভিটি, আর একটা হচ্ছে ইসিভিটি যেটা হচ্ছে এখন টয়োটা সব হাইব্রিডগুলো ইউজ করে, আর একটা হচ্ছে আপনার ডিসিটি। এখন এই ট্রান্সমিশনগুলোর জন্য কিন্তু ট্রান্সমিশন অয়েল স্পেসিফিক রেকমেন্ড করা আছে। আপনারা যদি আপনাদের কাছে ওনার্স ম্যানুয়ালের বইটা যদি না থাকে তাইলে আপনারা আপনাদের স্পেসিফিক গাড়ির মডেল অ্যান্ড স্পেসিফিক ট্রান্সমিশন অনুযায়ী আপনার গুগলে বা চ্যাটজিপিটিকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কোন এক্স্যাক্ট অয়েলটা লাগবে। কারণ আপনি যদি একটা সিভিটি ট্রান্সমিশনে একটা অটোমেটিক ট্রান্সমিশনের ফ্লুইড ডালেন যেটা বেশি থিক বা কম থিক হবে, তখন কিন্তু আপনার সিভিটি অনেক ওয়ারেন্টিয়ার বেড়ে যাবে, রাইট? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অ্যান্ড ট্রান্সমিশন ফ্লুইডের ক্ষেত্রেও সেম রুল অ্যাপ্লাইজ যে জেনুইন প্রোডাক্ট কিনবেন ইদার কোনো একটা বড় ওয়ার্কশপ থেকে যারা ম্যানুফ্যাকচারদের সাথে একসাথে কাজ করে, ফর এক্সাম্পল মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ, অথবা হচ্ছে আপনারা জাপান পার্টস থেকে আপনারা নিতে পারেন যদি তাদের কাছে এক্স্যাক্ট ওই মডেলটা অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, দ্য নেক্সট ইম্পর্টেন্ট ফ্লুইড ইজ ইউর রেডিয়েটর ফ্লুইড। এখন রেডিয়েটর ফ্লুইডে মানুষ এখানে অনেকে পানি ঢালে, রাইট? এইটাতে কিন্তু পানি ঢালার জিনিস না, এইটাতে রেডিয়েটর ফ্লুইডই ঢালতে হবে, বিকজ পানি কিন্তু আমরা জানি যে পানি একটা করোসিভ ম্যাটেরিয়াল, এটা আপনার মেটালের সাথে রিয়াকশন করে অক্সিডাইজ করে দেন আপনার রাস্ট ক্রিয়েট করে, রাইট, মরিচা ধরায়। এখন আপনি যদি রেডিয়েটর ফ্লুইডের জায়গায় পানি ঢালেন, কিছুদিন পরে আপনার পুরো রেডিয়েটরটা নষ্ট হবে, আপনার ইঞ্জিনটা নষ্ট হবে, আর যত পাইপ অ্যান্ড সব কিছু আছে সব কিছুর মধ্যে রাস ধরে একদম নষ্ট করে দেবে সব কিছু। সো রেডিয়েটর ফ্লুইডের মধ্যে কখনো পানি ইউজ করবেন না। হ্যাঁ, যদি এরকম সিনারিও হয় যে আপনার
ইউ আর ইন দ্য মিডল অফ নো ওয়্যার, কোথাও লং রোড ট্রিপে গেছেন, তখন হঠাৎ করে রেডিয়েটরের পানি কমে গেছে অথবা পাইপ খুলে সব পানি বের হয়ে গেছে, পানি বলতে আর কি ফ্লুইড বের হয়ে গেছে, তখন ইমার্জেন্সি কেসে ইউ ক্যান ইউজ ওয়াটার। বাট সেটা হইলো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সেটা ফ্লাশ করে মানে পুরাটা ফেলায় দেন রেডিয়েটর কুলেন্ট ঢালা উচিত। রেডিয়েটর কুলেন্টের ক্ষেত্রে আফটার মার্কেটে যেসব পাওয়া যায়, ফর এক্সাম্পল হ্যাভোলিন আর যেসব পাওয়া যায়, সেগুলোর কোনো ভেরিফিকেশন করার কোনো ওয়ে নাই। সো আপনারা যদি অথেন্টিক রেডিয়েটর কুলেন্ট কিনতে চান, টয়োটার হন্ডার জন্য আমি খালি বলতেছি, টয়োটারটা আপনারা এরকম বড় ওয়ার্কশপ থেকে নেবেন, বিকজ তারা যেহেতু এইসব ম্যানুফ্যাকচারদের সাথে কাজ করে, তারা ডিরেক্ট ওনাদের থেকে ইম্পোর্ট করে আনে। হ্যাঁ, সো ওনাদের থেকে নেবেন। আর হচ্ছে হন্ডারটা হচ্ছে সেম, আপনারা চাইলে ডিএইচএস মোটরস যারা হন্ডার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তাদের থেকে আপনারা নিতে পারেন। হ্যাঁ, রেডিয়েটর কুলেন্টের ইন্টারভাল হচ্ছে আপনার যখন সিভিটি ফ্লুইড চেঞ্জ করবেন, লেটস সে এভরি 5 ইয়ার্সের মধ্যে, তখন আর কি বা অ্যারাউন্ড 40-45,000 কিলোমিটার, তখন আপনারা এই রেডিয়েটর ফ্লুইড পুরোটা ফ্লাশ করে দেন আবার নতুন করে ভরবেন। আর রেডিয়েটর ফ্লুইডের একটা জিনিস দেখবেন যে আপনারা একটু ফ্লুইডসগুলো যখন মাসে একবার বা একটু চেক আপে রাখবেন, তখন দেখবেন রেডিয়েটর ফ্লুইড একটু কমতে পারে। হ্যাঁ, স্লাইটলি কমতে পারে। আপনারা রেডিয়েটর ফ্লুইড টপ আপ করবেন, বাট ম্যাক্স লাইন পর্যন্ত, একদম বোতলের মুখ পর্যন্ত কিন্তু কখনোই ভরবেন না। রেডিয়েটর ফ্লুইডের বক্স ওই কন্টেনারটার মধ্যেও কিন্তু আপনার মিনিমাম আর ম্যাক্সিমাম লেখা থাকে, সো এটার জন্য আপনার মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যেই থাকে। আমি সেটা লাস্ট ভিডিওতে যেটা আমি দিয়েছিলাম সেটাতে আমি ডিসক্রাইব করা আছে। অ্যান্ড রেডিয়েটর ফ্লুইডের জায়গায় যদি আপনি পানি ইউজ করেন, তাহলে যে জিনিসটা হবে, আপনার যে ইঞ্জিনের যে ব্লক আর হেডটার মাঝখানে যে একটা হেড গ্যাসকেট থাকে, সেইটা আপনার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আপনার ওই যেটা কোটিংটা থাকে কালো রঙের, সেটা উঠে যাবে। অ্যান্ড দেন আপনার ওইটা খেয়ে পুরো আপনার এই কুলেন্টটা হচ্ছে আপনার ইঞ্জিনের সিলিন্ডার্সের মধ্যে ঢোকা শুরু করবে। দেন আপনি দেখবেন গাড়ির পিছন দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে। অ্যান্ড দেন আফটার অল আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, অ্যান্ড আপনার রেডিয়েটরের পুরো সিস্টেমটাও নষ্ট হবে। আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনাদের টায়ার্স। এখন টায়ার্স হচ্ছে বাংলাদেশে অনেক নেগলেক্টেড একটা জিনিস, বিকজ মানুষ এটাকে কখনো মানে পাত্তাই দেয় না। বাট একটা জিনিস আপনার কনসিডার করতে হবে যে টায়ার্স কিন্তু দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ কিপিং ইউ অ্যান্ড দ্য কার অন কন্ট্যাক্ট উইথ দ্য সারফেস। ঠিক আছে, সো টায়ার্স যদি আপনি খারাপ বা চিপ আউট করেন, তাহলে কিন্তু আপনার ব্রেকিং বলেন, আপনার সেফটি বলেন, সব কিছু নাই হয়ে যাবে। অলরাইট, সো এখন টায়ার্সের জন্য টায়ার প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আপনাদের ড্রাইভার সাইডের ডোর সাইডটা খুললেই আপনি দেখবেন আপনার সিটের ঠিক পাশেই লেখা থাকে কত PSI করে রাখতে হয়। একটা যদি রেফারেন্স দিই, তাহলে সব গাড়িরই সামনে 32 PSI অ্যান্ড পিছনে 30 PSI এর মতো আর কি রাখবেন, মানে ম্যাক্সিমাম গাড়ির। সো আপনি এটাও ফলো করতে পারেন, অথবা আপনার গাড়ির জন্য যেটা রেকমেন্ডেড করা আছে আপনারা ওইটা ফলো করতে পারেন। সো টায়ার প্রেশার প্রত্যেক মাসে একবার চেক করা উচিত। এখনকার ম্যাক্সিমাম গাড়িতে আপনারা দেখবেন যে একটা ফুল অন স্পেয়ার টায়ারের বদলে একটা টায়ার ইনফ্লেটর কিট দিয়ে দেয়। সেই ইনফ্লেটর কিটটা দেখবেন আপনি হচ্ছে ওখানে মেজার করতে পারবেন। সো আমি বলবো যে ওইটা দিয়ে আপনারা প্রপারলি মেজার করে আপনারা যে প্রপার টায়ার প্রেশার ওইটা রাখতে পারেন, অথবা একটা ছোট টায়ার ইনফ্লেটর কিনে রাখতে পারেন। আমি ছবি দিয়ে দিচ্ছি। সো এরকম একটা টায়ার ইনফ্লেটর যদি কিনেন, তখন হচ্ছে আপনারা বেসিক্যালি টায়ারটাকে আপনার প্রপার PSIতে রাখতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড টায়ার যদি নর্মাল PSI থেকে অনেক কমে যায়, লেটস সে 5-6 PSI কমে যায়, তখন যেটা হবে যে টায়ারের কিন্তু আপনার পাংচার হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। আর টায়ার যদি প্রপার PSIতে না থাকে, মানে প্রপার প্রেশারে যদি না থাকে, আপনার টায়ারের ওয়্যার অ্যান্ড টিয়ার বেড়ে যাবে, টায়ারের সেফটি ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে। মানে আপনি হচ্ছে আপনার বেসিক্যালি কমফোর্ট বলেন, আপনার ব্রেকিং বলেন, আপনার বৃষ্টিতে আপনার হাইড্রোপ্লেনিংয়ের ইফেক্ট বলেন, সব কিছু খারাপ হবে, সব কিছু খারাপ হবে। সো টায়ার্সটা প্রপারলি মেনটেন করা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, টায়ার্স কিন্তু একটা গাড়ির কেনার সময় অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, বিকজ আপনি যদি 4টা টায়ার চেঞ্জ করেন, আপনার মোর দেন অ্যারাউন্ড 60,000 তো মিনিমাম কস্ট পড়েই, বিকজ আপনি যদি ভালো ব্র্যান্ডের টায়ার নেন। হ্যাঁ, সো এই জন্য টায়ার কখনও কিন্তু চিপ আউট করবেন না। আপনি যদি চাইনিজ ম্যানুফ্যাকচার টায়ারগুলো কিনেন, ম্যাক্সিস, তারপর হচ্ছে ফোর্সিয়াম, এইসব টায়ার্সগুলো, ডানলপ, এইসব টায়ার যদি কিনেন, এগুলো কেনার থেকে এখন যেহেতু ম্যাক্সিমাম মানুষ একটু কমফোর্ট ওরিয়েন্টেড একটা ট্যুরিং টায়ার চায়। সো ট্যুরিং মানে হচ্ছে বেসিক্যালি আপনার টায়ারটার পারফরমেন্সও অনেক বেটার হয়, অ্যান্ড এইটা হচ্ছে একটু কমফোর্ট ওরিয়েন্টেড করে বানায়। এই জন্য যে জিনিসটা কেন হচ্ছে আপনার ট্যুরিং বলে। ঠিক আছে, সো সেই টায়ার্সগুলোর যদি আমি নাম বলি, মিশেলিন প্রিমিসি 4, ওয়ান অফ দি বেস্ট ইন ইটস ক্লাস। সো আপনি যদি দি বেস্ট ওয়ান চান, তাহলে মিশেলিন প্রিমিসি 4 টায়ার নেবেন আপনার গাড়ির জন্য। আর হচ্ছে যদি এটা থেকে আরেকটু মানে একটু ডিফারেন্ট টায়ার চান, তাহলে ব্রিজস্টোন, টুরানজা নিতে পারেন। হ্যাঁ, অ্যান্ড অনারেবল মেনশনসের মধ্যে থাকবে ইয়োকোহামা বা পিরেলি, এগুলো থেকেও কিছু টায়ার্স নিতে পারেন। বাট বেস্ট হচ্ছে আমি বলবো মিশেলিন প্রিমিসি 4টা যদি নিতে পারেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের রাইড কমফোর্ট, তারপর টায়ার নয়েজ, এভরিথিং এত বেশি বেটার হবে আগের থেকে। আপনারা গাড়ি চালায় মনে হবে যে আপনারা নতুন একটা গাড়ি কিনছেন লিটারালি। এখন যারা মনে করেন অফ রোডের জন্য গাড়ি চালাবেন, অথবা অফ রোড ওরিয়েন্টেড গাড়ি কিনবেন, যেমন ল্যান্ড ক্রুজার প্র্যাডো, অথবা হচ্ছে কোনো 4x4 গাড়ি কিনবেন, তখন কিন্তু আপনারা টায়ার যেটা কিনবেন সেটা কিন্তু অফরোড কেপেবল হইতে হবে। ফর এক্সাম্পল, সেই টায়ারের পাশে লেখা থাকবে M+S।
M+S মানে কিন্তু মাড অ্যান্ড স্নো। সো মাড অ্যান্ড স্নোতে যেন টায়ারটা প্রপারলি গ্রিপ পায় সেই টায়ারের জন্য কিন্তু এটা আলাদা একটা রেটিং। হ্যাঁ, সো আপনারা যদি কেউ অফরোড করতে চান তাহলে M+S মাড অ্যান্ড স্নো রেটেড অথবা অল টেরেইন টায়ার্স নামে একটা টায়ার পাওয়া যায়, এই টায়ার হচ্ছে আপনারা সিলেক্ট করবেন। আচ্ছা, প্রত্যেক 10,000 বা 20,000 একটা প্রপার ইন্টারভেল অনুযায়ী আপনারা কিন্তু টায়ারটাকে রোটেশন করবেন। রোটেশন সামনের চাকাগুলো পিছে নেবেন অ্যান্ড পিছের চাকাগুলো সামনে নেবেন একটা ক্রিস ক্রস প্যাটার্নে। সো এইটা হচ্ছে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এখন টায়ার রোটেশন কেন করবেন, রাইট? এখন এটা হইতেই পারে যে আফটার ড্রাইভিং 1 or 2 years আপনার কোনো এক দিকের বা মোটামুটি সব দিকেরই বলেন সাসপেনশনের কোনো একটা পার্টের ক্যাম্বার বা কাস্টার কোনো কিছু আপনার হালকা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আপনি যদি ওভাবেই গাড়ি চালাতে থাকেন দেখবেন যে কোনো একটা টায়ারের কোনো এক দিক থেকে বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সো এইটা যেন না হয়, এখন এইটা না হয়তো ঈদের আপনার প্রত্যেক বছর হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট করতে হবে। আর সেটা যদি না করতে চান আপনি প্রত্যেকবার আপনি যখন রেগুলার মেনটেন্যান্স করবেন, তো হয়তো ধরেন একটা রেগুলার মেনটেন্যান্স করছেন, এইবার না করে পরের রেগুলার মানে এভরি আদার রেগুলার মেনটেন্যান্সে আপনি হচ্ছে টায়ারটাকে রোটেট করবেন। ঠিক আছে, পিছনেগুলো ক্রিস ক্রস করে সামনে নেবেন, সামনেগুলো ডিরেক্ট পিছনে নেবেন। হ্যাঁ, অ্যান্ড এইটা কিন্তু খালি অ্যাপ্লিকেবল সেই টায়ার্সগুলোর জন্য যেগুলো নন ডিরেকশনাল টায়ার্স, যেই টায়ার্সগুলোর জন্য আলাদা কোনো ডিরেকশন মেনশন করা থাকে না। আমি সেটা একটা আমার ব্রেকিংয়ের একটা ভিডিও আছে, আমি টপ রাইটে দিয়ে দিচ্ছি, আপনারা ওইটা দেখলে আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। ডিরেকশনাল টায়ার্সের ক্ষেত্রে কিন্তু আপনার ক্রিস ক্রস করতে গেলে সমস্যা হয়ে যাবে, কারণ তখন ডিরেকশনটা পিছনের দিকে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনার হাইড্রোপ্লেনিংয়ের শিকার হবেন। হ্যাঁ, খালি নন ডিরেকশনাল টায়ার্সের জন্য এটা অ্যাপ্লিকেবল। টায়ার ইনফ্লেটারের কথা যেটা বললাম, যেটা দিয়ে আপনারা নিজেরাই বাসায় বসে টায়ার হচ্ছে আপনারা মানে প্রেশার চেক করে এবং প্রেশার মেনটেন করে করতে পারবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যারাউন্ড 4,000 থেকে 5,000 টাকার মতো পড়ে। অ্যান্ড আমি বলবো এটা সবারই থাকা উচিত, বিকজ দিস ইজ দ্য লিস্ট ইউ ক্যান ডু ফর ইউর কার অ্যান্ড ইউর সেফটি। সো একটা টায়ার প্রেশার, লেটসে আপনি যদি একটা লং ট্যুরে যান, আপনার কাছে এরকম একটা ব্যাটারি পাওয়ার টায়ার ইনফ্লেটার আছে। সো আপনার যদি রাস্তায় কোথাও হয়েও যায় যে টায়ার আপনি হয়তো দেখেন নাই, বাট ফর সাম রিজন টায়ার পাংচার হয়েছে অ্যান্ড আস্তে আস্তে হাওয়া বের হয়ে গেছে, রাইট? আপনি ইজিলি টায়ারে মোটামুটি হাওয়া দিয়ে দেন আপনি কিছু দূর যাইতে পারবেন, যে হচ্ছে আপনি ধরেন কোনো একটা টায়ার শপ পর্যন্ত গেলেন, দেন আপনি টায়ার চেঞ্জ করলেন বা যেটাই করেন ঠিক করলেন। হ্যাঁ, সো এই জন্য কিন্তু টায়ার ইনফ্লেটারটা খুবই নেসেসারি একটা আইটেম। এবার আসি ফুয়েল ইস্যুতে। সো ফুয়েল ইস্যুর মেইন প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের ফুয়েল কোয়ালিটি নিয়ে আসলে সবাই জানেন কী অবস্থা। তো এখন যেসব গাড়ির এইটা আরও ইম্পর্টেন্ট হচ্ছে, যেসব গাড়ি আপনার টার্বোচার্জ বা ডিরেক্ট ইনজেক্টেড, সেই গাড়িগুলোর জন্য কিন্তু আপনার খুবই ফুয়েল সেন্সিটিভ হয়। হ্যাঁ, এখন কিভাবে আপনারা এই জিনিসটাকে মানে একটু ভালো মতো মেনটেন করতে পারবেন যেন আপনারা খারাপ ফুয়েল আপনাদের মধ্যে না পড়ে, এখন সেটার জন্য আমি কিছু টিপস দিই। প্রথম কথা হচ্ছে, যখন আপনারা ফুয়েল স্টেশনে ফুয়েল ভরবেন গাড়িতে, তখন অনেকেই দেখবেন যে ফুয়েল যখন ভরে যায় তখন কিন্তু আপনার ওই যে হ্যান্ডেলটা দিয়ে ফুয়েল মানে বের হতে থাকে সেটা কিন্তু অফ হয়ে যায়, একটা ক্লিক হয়, রাইট? তারপরে কিন্তু যেহেতু দেখবেন যে লেটসে আপনার 3,357 মানে 370 টাকার মতো ঢুকছে, এখন আপনি চাচ্ছেন যে না বাকি 30 টাকা ঢুকে আমি 3,400 টাকা করে দেন আমি পে করব। এই জিনিসটা কখনোই করা উচিত না, বিকজ আপনার গাড়ির যে গ্যাসোলিন মানে বা পেট্রোল বা অকটেন নামে যেটা আমরা চিনি, এটা কিন্তু দেখবেন যে কনস্ট্যান্টলি ইভাপোরেট হইতে থাকে। হ্যাঁ, অ্যান্ড এটার যে গ্যাসটা রিলিজ হচ্ছে এটাতেই কিন্তু আগুনটা মেনলি ধরে। এখন এইটা যেন গাড়ির ট্যাঙ্কি থেকে বাইরে না যেতে পারে, সেটার জন্য কিন্তু একটা ইভ্যাপ সিস্টেম আছে, যেটা অনেক কস্টলি একটা সিস্টেম। সো আপনি যদি সেটা পুরাপুরি মানে একদম মুখ পর্যন্ত ভরতে যান, তখন যেটা হবে ওই ইভ্যাপ সিস্টেমের মধ্যে কিছু ফুয়েল ঢুকে যায়, কারণ ওইটা একদম ওই আপনার ফুয়েল ট্যাঙ্কের থেকে উপরের দিকে থাকে। সো আপনি ওইটা যেন এমনভাবে বানানো হয়েছে যেন আপনার ফুয়েল ওই পর্যন্ত না যায়। বাট যদি আপনি ওই 30 টাকা 20 টাকা বা 10 টাকা বাঁচাইতে যে আপনি ফুয়েল ঢালতে একদম মুখ পর্যন্ত আনেন, তখন কিন্তু আপনার ওই ফুয়েলটা ইভ্যাপ সিস্টেমের মধ্যে ঢুকবে। একদিনে কিছু হবে না, বাট আস্তে আস্তে আপনার ইভ্যাপ সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তখন দেখবেন আপনার গাড়ি যদি আপনার গ্যারেজে থাকে, দেখবেন যে পুরা গ্যারেজে ওই গ্যাসোলিন বা অকটেনের গন্ধে ভরে গেছে। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু জাস্ট গন্ধ না, আপনি যদি সেখানে লাইটার বা কোনো কিছু জানেন তখন কিন্তু আগুনও ধরবে, পুরো এক্সপ্লোড করবে সব কিছু, ঠিক আছে? সো এইটা কেউ করেন না, ডোন্ট ওভারফিল ইউর ফুয়েল ট্যাঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তারপর আর একটা জিনিস হচ্ছে, অনেকে দেখবেন যে ফুয়েল ট্যাঙ্ক একদম খালি 500 টাকার তেল ভরে দেন কয়দিন চালায়, আবার 500 টাকার তেল ভরে আবার কয়দিন চালায়। এই জিনিসটা কখনো করবেন না, বিকজ বাতাসে কিন্তু হিউমিডিটি অল টাইম প্রেজেন্ট থাকে। অ্যান্ড আমরা একটা জিনিস জানি, কনডেনসেশন নামে একটা জিনিস হয়, মানে আপনার হিউমিডিটিগুলো আস্তে আস্তে ড্রপ হয়ে আপনার আশপাশে জমে। এখন আপনি যদি ফুয়েল ট্যাঙ্কের মধ্যে খালি 500 টাকার তেল ভরেন, কখনো ফুল ফিল আপ করেন না, যেটা হবে যে আপনার ফুয়েল ট্যাঙ্কির মধ্যে এই কনডেনসেশন ক্রিয়েট হবে, অ্যান্ড দেন আপনার ফুয়েল ট্যাঙ্কির উপরের দিকে কিন্তু আপনার মরিচা ধরা শুরু করবে।
তখন কিন্তু এটা কিন্তু একটা ইরিভার্সিবল ড্যামেজ, একবার ধরা শুরু করলে কিন্তু আপনার পুরোটা ছড়াইতে থাকবে, তখন কিন্তু আর কিছু করতে পারবে না। তো এই জন্য যখন তেল ভরবেন অলওয়েজ ট্রাই করবেন ফুল ট্যাঙ্কি তেল ভরার, যেন আপনার তেলটা একদম ওই কী বলে ট্যাঙ্কি পুরো পর্যন্ত আসে। আমি কিন্তু ফুল বলতেছি, আমি কিন্তু ওভারফিল করার জন্য বলতেছি না। সো আপনার ফুল ট্যাঙ্কি ফুল নেবেন, নিলে দেখা যাবে যে আপনার মরিচা হওয়ার চান্সটা থাকবে না। আর আরেকটা যেটা মেনশন করছিলাম সেটা হচ্ছে অয়েল ডাইলিউশনের ব্যাপারে, সেটা হচ্ছে আপনার ফুয়েল খারাপ থাকলে ফুয়েলের সাথে পানির কনডেনসেশনের কারণে দেখা যায় যে ইঞ্জিন অয়েলের সাথে ফুয়েল মিক্স হইতে থাকে অ্যান্ড সেটা বার্ন অফ হওয়ার টাইম পায় না, যে কারণে ইঞ্জিন অয়েলের লেভেল বাড়তে থাকে। হ্যাঁ, সো এটা কিন্তু খুবই খারাপ। সো এটা আপনারা একটু খেয়াল রাখবেন ইঞ্জিন অয়েলের যেই যেমন আমি হচ্ছে সবথেকে একটা বড় এক্সাম্পল যদি বলি, ঢাকা ক্যান্টনমেন্টের সিএসডি থেকে যেই তেলটা নেওয়া হয় ওইখানে দেখবেন যে ওইখান থেকে আমরা তেল নেওয়ার পর গাড়ির ইঞ্জিন অয়েলের লেভেল বেড়ে যেত প্রত্যেকবার, এখন খুবই ভয়াবহভাবে বাড়তো। সো আমি যখন ওটা ফিগার আউট করছি যে না সিএসডির তেল আসলে অনেক খারাপ, তখন কিন্তু আমরা ওইখান থেকে চেঞ্জ করে আমরা ক্লিন থেকে নেওয়া শুরু করছি। বিকজ আমি শুনছি ক্লিন থেকে বেটার, বাট খালি তো শুনলেই হবে না, আই হ্যাভ টু প্রুভ ইট উইথ ফ্যাক্টস। সো ক্লিন থেকে নেওয়ার পর আই ফিগার যে এক ফোঁটাও কনডেনসেশন হয় না, এক ফোঁটাও ইঞ্জিন অয়েল বাড়ে না। দেন আমি ওখান থেকে অনেক দিন ধরে নিই, অলমোস্ট বছর বছর ধরে নিচ্ছি, তো কখনোই খারাপ তেল পড়ে নাই। এখন একটা মানুষের থাকবে যে আচ্ছা ক্লিন থেকে আমি তেল নিছি বাট আমার গাড়ি বন্ধ হয়ে গেছে বা এরকম সিচুয়েশান। এখন গাইজ আমি আপনাদেরকে ফুয়েল নিয়ে একটু ডেপথে বলি। বাংলাদেশে যে ফুয়েল ইম্পোর্ট করে মেনলি 3 জন ইম্পোর্টার আছে, তারা হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। সো এরা কিন্তু ফুয়েলের কিন্তু বাংলাদেশে কোনো অন্যান্য বিদেশে যেমন দেখবেন আপনার ফুয়েল স্টেশনে কয়েকটা টাইপের ফুয়েল পাওয়া যায়, রেগুলার গ্যাস, তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম গ্যাস, এরকম পাওয়া যায়। গ্যাস মানে গ্যাসোলিনের শর্ট ফর্ম আর কি, হ্যাঁ, যেটাকে আমরা অক্টেন নামে চিনি। আচ্ছা, কিন্তু বাংলাদেশে কিন্তু দেখবেন এরকম তেমন একটা অপশন নাই। বাংলাদেশে আমরা অক্টেন নামে যেটাকে চিনি মানে গ্যাসোলিন, সেটাই আর কি নিই, সেটাই হচ্ছে হায়ার অক্টেন রেটেড আর কি ফুয়েল বা বেটার ফুয়েল আর কি। এখন সেই অক্টেনের ইস্যুটা কিন্তু ফুয়েল আনা, ইস্যুটা হচ্ছে আপনার এই ফুয়েলটা যখন এই ফুয়েলটা যখন আপনার মানে ট্রান্সপোর্ট করতে করতে আনে, একটা ট্যাঙ্কারে ঢুকে দেন, আবার একটা পাইপে ঢুকে দেন, আবার ট্যাঙ্কারে ঢুকে, সো দেখা যায় যে এই যে কনডেনসেশনের যে কথাটা বললাম, আর কিছু আপনার ধুলাবালি পার্টিকেল এর মধ্যে পড়তেই পারে। সো এইটা দেখা যায় যে যেহেতু আপনার ফুয়েল অনেক লাইট, সো দেখা যায় যে এইটা কিন্তু আস্তে আস্তে এই পার্টিকেলসগুলো নিচে সেটেল হয়, রাইট? সো আমরা যেখানে ধরেন ফুয়েল নিই যে পাম্প থেকে, পাম্পের নিচে মাটির নিচে তো ওদের বিরাট ট্যাঙ্কার থাকে। এখন আপনি এমন একটা টাইমে গেলেন, ধরেন একদম রাত 3টার দিকে, যখন হচ্ছে ওদের একটা ট্যাঙ্কার এসে ভরা শুরু করছে, মানে একটা ওই যে অয়েল ট্যাঙ্কারগুলো থাকে না যেটাতে করে ফুয়েল নিয়ে আসে, সেটা এসে আপনার ওখানে ভরা শুরু করছে। এখন আপনি এটা চিন্তা করেন, ওই ফুয়েল ট্যাঙ্কের নিচে একদম নিচে যেখানে ময়লাটা জমে আছে সেইখানে এসে যখন নতুন করে একদম গ্যালন গ্যালন ফুয়েল ঢালা শুরু করছে, তখন কী হবে, ওই নিচের ময়লাটা উঠে পুরোটার সাথে মিক্স হওয়া শুরু করবে, তাই না? এখন আপনি যদি তখন ফুয়েল নেন, তখন ডিফল্টভাবেই আপনার ট্যাঙ্কির মধ্যে কিছু পরিমাণ ময়লা ঢুকবে। কিন্তু আপনি যদি সেই মানুষটা হন যে একদম ফুয়েল ট্যাঙ্কির লাস্টে যে ভরছেন, মানে একদম ওই সেডিমেন্টের যখন লেয়ারে আসে তখন আপনি তেল ভরছেন, দেন দ্যাট ইজ ইয়োর ব্যাড লাক। আপনার ইঞ্জিন দেখবেন পুরো বন্ধ হয়ে গেছে অ্যান্ড আপনার পুরো ফুয়েল ট্যাঙ্ক সিস্টেম ড্রেন করতে হবে, আপনার নতুন ফুয়েল ফিল্টার কিনতে হবে, অনেক কিছু করা লাগবে। হ্যাঁ, সো যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে কখনোই একদম ভোর রাতে বা হচ্ছে একদম গভীর রাতে যে আপনারা ফুয়েল মানে রিফিলিং করতে যাবেন না। আপনার যদি ভালো ফুয়েল নিতে হয় তখন হচ্ছে আপনারা বেসিক্যালি এমন কোনো একটা স্টেশনে যাবেন যেখানে অনেক ট্রাফিক থাকে, যেমন এই যে ক্লিন ফুয়েল স্টেশনের কথা বললাম। আপনি যখনই যান দেখবেন যে ওইখানে আপনার গাড়ি থাকবেই, ঠিক আছে? সো ওখানে আপনারা যদি এমন একটা সময় যখন মোটামুটি সবাই ফুয়েল নেয়, যেমন দিনের বেলা বা সন্ধ্যার দিকে, যেরকম একটা টাইম হোক, তখন যদি আপনারা যে ফুয়েল নেন তখন দেয়ার ইজ লেস প্রবাবিলিটি যে আপনারা ওরকম হেভি সেডিমেন্টেড লেয়ার অথবা হচ্ছে এরকম খারাপ ফুয়েল ধূপ করে আপনার পড়ার চান্স থাকবে না, ঠিক আছে? সো আপনারা এমন একটা টাইমে যাবেন যখন নর্মাল মানুষরা আর কি মানে নর্মাল ট্রাফিক হচ্ছে আপনার রিফিলিং করে, সো সেরকম একটা টাইমে গেলে আপনার এই প্রবাবিলিটিটা কমে আসে। অ্যান্ড গাইজ আরেকটা যেটা বললাম যে আপনাদের যেই ফুয়েল অনেকে যে একদম ট্যাঙ্কি খালি করা পর্যন্ত চালায়, এইটা কখনোই করবেন না। আপনার খালি হওয়ার লেটস সে 1/4 যখন বাকি থাকবে তখনই ট্রাই করবেন যে রিফিল করার। দ্যাট ইজ বিকজ আপনার যদি ফুয়েলের যে পাম্পটা থাকে, পাম্পটা কিন্তু একটু উপরে থাকে, হ্যাঁ। সো আপনি যদি প্রত্যেকবার ফুয়েলটা শেষ হওয়ার পরে আপনি ফুয়েল ভরতে যান, তখন দেখবেন যে পাম্পটার মধ্যে কিছু বাতাস ঢুকবে। সেই বাতাসটা ঢুকার কারণে কিন্তু পাম্পের যে লাইফ স্প্যানটা থাকে, পাম্পের লাইফ স্প্যান অনেক অনেক কমে আসে। সো এটা একটু মেনটেন করে ট্রাই করবেন যে মোটামুটি কিছু ফুয়েল থাকতেই যেন আপনারা ফুয়েল ভরে ফেলেন। অলওয়েজ একদম সেই লাস্ট 10 কিলোমিটার 20 কিলোমিটার বাকি আছে এরকম থাকতে কখনো ফুয়েল ভরবেন না। অ্যান্ড গাইজ অনেকে হচ্ছে বাংলাদেশে দেখেন যে
ফুয়েলের জন্য যে যাদের হন্ডা সিভিক বা হন্ডা সিআরভি আছে, যাদের হচ্ছে এরকম ডিরেক্ট ইনজেক্টেড বা টার্বোচার্জ গাড়ি আছে, তারা হচ্ছে ফুয়েল নিয়ে একটু প্যারা খায়, রাইট? সো আমি যেই টিপসগুলো বললাম এটা যদি ফুয়েলের জন্য একটু মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের ভালো ফুয়েলও পাচ্ছেন। অ্যান্ড অনেকে দেখবেন যে অকটেন বুস্টার ইউজ করে, অকটেন বুস্টার ইউজ করবেন, দ্যাটস ফাইন, বাট যখন আপনার নকিং বা এরকম ইস্যু হবে খালি তখন। এইটা কিন্তু আপনার কোনো পার্মানেন্ট সলিউশন না যে আপনার প্রত্যেক রিফিল আপনি অকটেন বুস্টার ঢালবেন। আপনি যদি এই মার্কেটিংয়ের শিকার হন যে হ্যাঁ আমি প্রত্যেক ফুয়েল রিফিলিংয়ে আমি অকটেন বুস্টার 700-800 টাকা করে ঢালবো, দ্যাটস আপনার চয়েস, বাট অ্যাকচুয়ালি এটাতে কোনো লাভই হয় না, বিকজ আপনার গ্যাসোলিনের সাথেই ইনাফ অ্যাডিটিভস মেশানো থাকে যে আপনার ইঞ্জিন অ্যান্ড এভরিথিং যেন ভালো মতো চলে। সো প্রত্যেক ফুয়েলের সাথে আপনার অকটেন বুস্টার ইউজ করার কোনো মানে নাই। আচ্ছা, এরপরে আরও কিছু জিনিস, যেমন আপনার হচ্ছে থ্রোটল বডি একটা জিনিস আছে, সেটা দিয়ে হচ্ছে আপনাদের যেই বাতাসটা ঢুকে ইঞ্জিনে, সো সেই জিনিসটা হচ্ছে আপনারা যখন আপনাদের ট্রান্সমিশন ফ্লুইডটা চেঞ্জ করবেন তখন সেইটাও একটু ক্লিন করায় নেবেন। আর হচ্ছে গাড়িতে যদি কখনো কোনো রকমের সমস্যা হয় যেটার জন্য আপনার ভাইব্রেশন ক্রিয়েট করতেছে, লেটস সে কোনো একটা সাসপেনশন পার্ট বা কোনো একটা চাকার ইস্যু বা হচ্ছে আপনার যে কোনো কিছু যেটা আপনার ভাইব্রেশন বা কোনো একটা নয়েজ ক্রিয়েট করতেছে, ডু নট ইগনোর দ্যাট অ্যাট এনি কস্ট। আপনি যত তাড়াতাড়ি পসিবল সেটা আপনি ফিক্স করেন, বিকজ এইসব ছোটোখাটো জিনিস ইগনোর করতে করতে অনেক বড় কিছু একটা হয়ে দাঁড়ায়। অ্যান্ড এইসব ভাইব্রেশনের কারণেই কিন্তু দেখা যায় আপনার বাকি যে জিনিসগুলো আছে গাড়ির, সেগুলোর ওয়্যার অ্যান্ড টিয়ার আরও বেড়ে যায়। সো ছোটোখাটো ভাইব্রেশনও যদি হয়, ফিক্স ইট, ঠিক আছে? কারণ নর্মাল গাড়িতে রাস্তায় চললে তেমন কোনো ভাইব্রেশনই হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গাইজ, আপনারা গাড়ি যদি ফর এভার মানে ইউজ করতে চান, যে একটা গাড়ি কিনছেন এটা অনেক দিন ভালো মতো চালাবেন, গাড়িটা একটু ক্লিন রাখাটা হচ্ছে এটার একটা বেসিক মেনটেন্যান্সের মধ্যে পড়ে। সো আপনারা গাড়িটা 2 মাসে বা 6 মাসে যদি পারেন একবার হইলেও অন্তত ওয়াশে নিয়ে যান, গাড়িটা ওয়াশ করান প্রপারলি, ইনসাইড আউটসাইড সব কিছু। কিন্তু আবার ওয়াশ করাতে যে একটা জিনিস একটু কনসিডার করবেন যে ইঞ্জিন বেতে যেন প্রেশার ওয়াশার দিয়ে জোরে পানি না মারে, কোনো পানিই যেন না মারে ইঞ্জিন বেতে, জাস্ট হাওয়া মেরে বলবেন যে একটা গামছা দিয়ে ক্লিন করে দিতে, কারণ ওখানে অনেকে বুঝে না। সো আপনার পানি মেরে কিন্তু আপনার ওই অল্টারনেটার তারপরে এই জিনিসগুলো কিন্তু নষ্ট করে ফেলে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যেগুলো থাকে সেগুলোতে সমস্যা হয়। সো গাইজ, দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও। আই হোপ আপনারা কিছু শিখতে পারছেন। যদি শিখতে পারেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় কোনো ইস্যু নিয়ে, তাহলে নিচে আমার ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সো আপনারা চাইলে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড ইয়েস গাইজ, দ্যাট উইল বি অল ফর টুডে অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।